না, আর অত্যাচার সহ্য হচ্ছে না। প্রেম করবে উনি আর প্রিয়ন হব আমি? এটা কেমন কথা? ছোট বলে কি আমার কোনো আত্মসম্মান নেই? ভাই প্লিজ জানা, একটু এই গিফটটা তোর ভাবিকে দিয়ে আয়। আমাকে অফিসে যেতে হবে, না হলে আমি নিয়ে যেতাম। পারবো না যেতে। প্রেম করবে তুমি আর বিনা পয়সায় কুরিয়ার সার্ভিস দিব আমি? তোমার গিফট তুমি দিয়ে আসো, আমি কলেজে যাচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে চলে আসতে যাব, অমনি ভাইয়া আমার হাত ধরে বলল, সিয়াম প্লিজ ভাই, এইবারই লাস্ট। আর তোকে যেতে বলবো না, আজ একটু দিয়ে আয়। আমি তোর ভাবিকে কথা দিয়ে ফেলছি, এখন এটা না দিলে ও খুব রাগ করবে। ওকে, এইবারই লাস্ট যাচ্ছি, মনে রেখো। আর আমাকে যেতে বলবে না কিন্তু। আচ্ছা আর বলবো না, এবার প্লিজ দিয়ে আয়। ওকে। এই বলে ভাইয়ার থেকে গিফটের প্যাকেটটা নিয়ে চলে আসলাম ভাবিদের বাসায়। ভাইয়া আর ভাবির প্রেম প্রায় 3 বছরের। ভাইয়া কিছুদিন আগে আব্বুকে বলাই আব্বু ওদের বিয়ে ঠিক করে রেখেছে। ভাইয়া একটা বড় পাবলিক লিমিটেড কোম্পানির ম্যানেজার, তাই ভাবিকে তেমন একটা সময় দিতে পারে না। সব চিঠি গিফট আমাকে দিয়েই পাঠায়। বাসায় কলিং বেল বাজতেই কেউ এসে দরজাটা খুলতেই আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। তারও সেম অবস্থা। নিশাত, তুমি এখানে কি করছো? আপনাদের বলে রাখি, নিশাত আমার গার্লফ্রেন্ড। আমরা একই কলেজে পড়ি। নিশাত আমার 1 বছরের জুনিয়র। আমাদের রিলেশন আজ প্রায় 2 বছর হলো। এটাই আমাদের বাসা, কিন্তু তুমি এখানে কি করছো? আমরা কথা বলছিলাম, এর মধ্যেই ভাবি চলে আসলো। তখন আমি গিফটটা ভাবির হাতে দিয়ে বললাম, ভাবি এই নিন আপনার গিফট, ভাইয়া পাঠিয়েছে। ও আচ্ছা সিয়াম, ভেতরে এসে বসো। জি ভাবি। তারপর বাসার ভেতরে ঢুকে সোফায় বসলাম। ভাবি নিশাতকে বসতে বলে ওপরে চলে গেল। আমি তখন নিশাতকে বললাম, এই নিশাত, এটা তোমাদের বাসা মানে কি? হুম, আর তুমি যাকে ভাবি বলে ডাকলে সে আমার বড় আপু। কি বলো? ভাবি তোমার বড় আপু? তাহলে তুমি এতদিন কার বাসায় থাকতে? ওটাও আমাদেরই বাসা। এখান থেকে আমার কলেজে যেতে অসুবিধে হয়, তাই আমি ওখানেই থাকি। হুম, তাহলে তো তুমি আমার বেআইন হয়ে গেলে। এই আপু তোমাকে চিনে কিভাবে? কেন, আমার ভাবি তার দেবরকে চিনবে না? তার মানে তুমিই তাহলে আবির দুলা ভাইয়ের ছোট ভাই? হ্যাঁ বাবু, না মানে বেআইন। এই শিয়াম, আপু যদি আমাদের রিলেশনের ব্যাপারে জানতে পারে তাহলে কি হবে? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ভাইয়া যদি জানতে পারে আমি তার হবু শালিকার সাথে লাইন মারছি, তখন সবটা গিয়ে আব্বুকে বলে দিবে, আর আব্বু আমাকে কাঁচা চিবিয়ে খাবে। ধুর, ভাবির বোন কি অন্য কেউ হতে পারতো না? এই শিয়াম, আপু আর দুলাভাই যেন কিছুই জানতে না পারে। এখন থেকে তুমি আর আমি কেউ কাউকে চিনি না। আর হ্যাঁ, আমরা এখন বেআইন। হ্যাঁ গো বেয়ান সাহেবা, এছাড়া আর কোনো উপায় দেখি না। কিছুক্ষণ পর ভাবি ভাইয়ার দেওয়া শাড়িটা পরে আমাদের কাছে আসলো। ভাইয়ার পছন্দ আছে বলতে হবে, ভাবিকে শাড়িতে ভালোই মানিয়েছে। তারপর ভাবির সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বিকেলে ভাইয়া বলল ভাবির সাথে দেখা করতে কফি শপে যাবে। এই সুযোগে নিশাতকে কল করে বললাম পার্কে আসতে। আমি প্রায় আধা ঘন্টা হয়ে গেল পার্কে বেঞ্চে বসে নিশাতের জন্য অপেক্ষা করছি, কিন্তু সে তো আসছে না। তাই আবারও নিশাতের ফোনে কল দিলাম। কিছুক্ষণ পর নিশাত কলটা রিসিভ করে বলল ভাবি তাকে নিয়ে ভাইয়ের সাথে দেখা করতে কফি শপে আসছে, তাই সে আর আসতে পারবে না। আমার রাগে মাথাটা ফেটে যাচ্ছে। আরে প্রেম করবি তোরা তো কর, আমার জানটারে কেন সাথে নিয়ে আটকে রাখতে হবে? ধুর, এই ভাইয়াটা আমার সকল কাজে বাধা হয়ে দাঁড়ায়। এখন তার দোসর হিসেবে মনিকা ভাবিও যোগ দিয়েছে। এদের আমি দেখে নিব। রাগে ফুঁসতে ফুঁসতে বাসার দিকে হাঁটা দিলাম। রাতে নিশাত কল দিলেও আমি ধরিনি। ওর ওপর আমার আরও বেশি রাগ হচ্ছে। ধুর, আর কিছু না ভেবে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। কি আর করব, নিশাতটাকে না দেখলে আমার এক মুহূর্ত ভালো লাগে না। পরের দিন সকালে কলেজে এসে ক্যাম্পাসের এক কোণে বসে বসে নিশাতের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে নিশাত এসে আমার পাশে বসলো। এই তুমি কাল রাতে আমার কল রিসিভ করনি কেন? আমার ইচ্ছে হয়নি তাই। এই তুমি রাগ করছো কেন? আপু আমাকে জোর করে নিয়ে গেছিল, তাই কাল তোমার সাথে দেখা করতে পারিনি। ব্যাস, অনেক হয়েছে। ওরা প্রেম করবে আর আমরা ওদের জন্য নিজেদের রিলেশনের 12টা বাজাবো, সেটা হবে না।
আর হ্যাঁ, আমরা এখন আগের মতোই দেখা করব, ঘুরতে যাব। আমার তোমাকে ছাড়া একটু ভালো লাগে না। পরে যা হয় দেখা যাবে। চলো এখন ক্লাসে যাই। হ্যাঁ চলো। বিকেলে নিশাত আর আমি কফি শপে বসে কফি খাচ্ছি। এমন সময় ভাবি এসে নিশাতের কাঁধে হাত রাখলো। তারপর পেছনে তাকাতেই দেখি ভাইয়া প্রচণ্ড রেগে আমাদের দিকে তাকিয়ে আছে। কোনো কথা না বলেই আমার শার্টের কলারটা ধরে টানতে টানতে কফি শপের বাইরে নিয়ে আসলো। অন্যদিকে ভাবিও নিশাতের হাত ধরে বাইরে নিয়ে আসলো। ওরা আসতেই ভাইয়া আমাকে জোর করে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে বসে ড্রাইভিং করে বাসায় নিয়ে আসলো। গাড়ি থেকে নেমেই আমার গালে কষে 2টা চড় বসিয়ে দিল। তারপর বলল, তোর সাহস হয় কি করে আমার হবু শালিকার সাথে রিলেশনে যাওয়ার? তোর কি যোগ্যতা আছে নিশাদকে ভালোবাসার? এখনো আমার টাকায় খাস, পড়িস, আবার আমার শালিকার সাথে প্রেম করতে চাস? তোর লজ্জা করে না? না করে না, কারণ আমি নিশাদকে অনেকদিন আগে থেকেই ভালোবাসি। আমি তো তাকে তোমার শালিকা জানার পর থেকে ভালোবাসি, তাই লজ্জা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তোকে ভালো করে বলছি, নিশাতের সাথে যা ছিল ভুলে যা, না হলে এই বাড়িতে তোর জায়গা হবে না। ওকে, না হলে হবে না, কিন্তু নিশাদকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই নাকি? তো যা এখান থেকে, এইসব চলবে না। এই বলে ভাইয়া বাসার ভিতরে চলে গেল। আমিও বাসায় যেয়ে আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। ঠিক তখনই নিশাদ কল দিয়ে বলল, শিয়াম, আপু আমাকে তোমার সাথে সব কিছু শেষ করে দিতে বলেছে। তবুও যদি তোমার সাথে রিলেশন করি তাহলে আপুকে বলে আমার বিয়ে দিয়ে দেবে। তাহলে এখন তুমি কোনটা চাও? আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি এখন কান্না বন্ধ করো, আর ভয় পেও না। আমি সবসময় শুধু তোমারই আছি, আর তোমারই থাকতে চাই। এখন রাখো, ভাইয়া আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, তাই একটু বিজি আছি। নিশাদ খুব অবাক হয়ে বলল, কি বলছো? দুলাভাই তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? হ্যাঁ, এখন রাখছি, পরে কথা হবে, বাই। এই বলে কলটা কেটে দিলাম। তারপর ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন আম্মু বলল, এ কি সিয়াম, তুই অসময়ে ব্যাগ কাঁধে কোথায় যাচ্ছিস? আম্মু, আমি বাসা থেকে চলে যাচ্ছি। আম্মু আমার কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছিস এইসব? তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস মানে? হ্যাঁ, তোমার বড় ছেলে আমাকে এই বাসা থেকে বের করে দিচ্ছে, তাই চলে যাচ্ছি। কি বলছিস? আবির তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? ওর এত সাহস হয় কি করে? বাড়িটা কি ওর নাকি? তুই কোথাও যাবি না, আমি দেখছি আবির কিভাবে তোকে বাড়ি থেকে বের করে দেয়। আমি আম্মুকে থামিয়ে বললাম, না আম্মু, আমি ভাইয়া বের করে দিচ্ছে বলে যাচ্ছি না। তাহলে কেন চলে যাচ্ছিস? আম্মু, আমি ঢাকা শহরে একটা বড় বাড়ি বানাতে চাই, তাই অনেক কাজ করতে হবে, সেজন্য আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, কিন্তু বাড়িটা বানানো হয়ে গেলে চলে আসবি তো? হ্যাঁ আম্মু, আসবো। এখন আমি যাই, আল্লাহ হাফেজ। এই বলে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আপনারা হয়তো ভাবছেন কি থেকে কি হচ্ছে। তাহলে শুনুন, আমি অনেকদিন থেকে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করি, সেই সাথে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে। এসব থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো টাকা ইনকাম করেছি। এখন একটা বাড়ি বানাবো, যেখানে আমি আর নিশাত দুজনে আমাদের সংসার সাজাবো। তবে আমি যে এসব করি এ সম্পর্কে আমার আম্মু ছাড়া আর কেউই জানে না। তাই তো আম্মুকে যখন বাড়ি বানানোর কথাটা বললাম, আম্মু এটা জানতে চায়নি আমি এত টাকা পাবো কোথা থেকে। বিকেলে নিশাদকে ফোন দিয়ে পার্কে আসতে বললাম, কিন্তু নিশাদ বলল ভাবি নাকি নিশাদকে আসতে দেবে না। তাই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সিজানদের বাসায় চলে গেলাম। এই কয়টা দিন সেখানেই থাকবো। পরের দিন সকালে কলেজে এসে দেখি নিশাদ এখনও আসেনি। হয়তো ভাবি ওরে কলেজেও আসতে দেবে না। কি আর করার, মন খারাপ করে গালে হাত দিয়ে ক্যাম্পাসের এক কোণে বসে আছি। হঠাৎ কারো স্পর্শে আমার ঘোর কাটলো। তাকিয়ে দেখি নিশাদ আসছে। তারপর নিশাদ আমার পাশে বসে কাঁধে মাথা রাখল। আমি তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, নিশাদ, আমি তো ভেবেছিলাম
তোমাকে মনিকা ভাবি কলেজেও আসতে দিবে না, তাই খুব মন খারাপ লাগছিল। আপু আমাকে আসতে দিতে চাইছিল না, আমি জোর করেই আসছি। নিশাত, তুমি কি আমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে? নিশাত আমার কথা শুনে চোখ দুটো বড় বড় করে বলল, এই তুমি এসব কি বলছো? আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব? হুম, কেন? তুমি কি আমার হতে চাও না? হ্যাঁ চাই, তবুও। আর তাছাড়া আমরা থাকবো কোথায়? কেন? আমার বাড়িতে। তোমার বাড়ি আছে? তুমি কি সব বলছো বলো তো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ বিকেলে একটা 3 তলা বাড়ি দেখতে যাব। তুমি কি যাবে আমার সাথে? বাড়িটা তোমার পছন্দ হলে কিনে নিব। আচ্ছা ঠিক আছে, যাবো। কিন্তু তুমি এত টাকা পাবে কোথায়? সেটা তোমার না জানলেও চলবে। তুমি কলেজ ছুটির পর দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করবে। না, আগে তুমি বলো টাকা পাবে কোথা থেকে? তারপর নিশাদকে সবটা খুলে বললাম। নিশাদ কথাটা শুনে খুব খুশি হলো। কলেজ শেষে আমি, নিশাদ, সিজান আর সিজানের আব্বু বনানীর দিকে যাচ্ছি। সেখানে আঙ্কেলের এক ঠিকাদার বন্ধু খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছেন। যদি আমাদের পছন্দ হয় তাহলে আঙ্কেল বাড়িটা আমাকে নিয়ে দিবেন, আর না হলে উনিই নেবেন। আমরা বাড়িটার সামনে আসতে দেখি বাড়িটা সত্যি অপূর্ব সুন্দর করে বানিয়েছে। সামনের দিকে সবুজ গাছপালা, একপাশে ফুলের বাগান, পেছনের দিকে একটা সুইমিং পুলও আছে। এসব দেখে আমার আর নিশাতের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তাই সব ডিল ফাইনাল করে নিশাতকে ওদের বাসার সামনে নামিয়ে দিয়ে সিজানদের বাসায় চলে আসলাম। আঙ্কেল আমার আর নিশাতের বিষয়ে জানতে পেরে বললেন পালিয়ে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। নিশাতের আব্বু নাকি আঙ্কেলের বন্ধু হন, তাই তিনিই নিশাতের আব্বুকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। আমিও আঙ্কেলের কথায় সহমত। আনুষ্ঠানিকভাবেই যদি বিয়েটা করতে পারি তাহলে পালিয়ে বিয়ে করে পরিবারের সম্মান ডুবিয়ে কী লাভ। পরের দিন বাড়ির সব কাগজপত্র ঠিক করে আম্মুকে আসতে বললাম। আম্মু এসে আমার এত সুন্দর একটা বাড়ি দেখে অনেক খুশি হয়েছে। আম্মুর সাথে ভাইয়াও আসছিল। সে তো এসব দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। ভাইয়া আমার সাথে কথা বলতে চাইলেও আমি বলিনি। এভাবেই কিছুদিন কেটে গেলে আম্মু আমাদের দুই ভাইকে একসাথে ডেকে বলল, এই, তোদের দুই ভাইয়ের মধ্যে কি হয়েছে বলতো? কই আম্মু, কিছুই হয়নি। না, কিছু তো হয়েছে। তোরা দুই ভাই আগে বন্ধুর মতো একে অপরের পাশে থাকতি, কিন্তু এখন দেখছি তোরা একজন আর একজনকে সহ্য করতে পারিস না। সিয়াম, তুই বল, কি নিয়ে তোদের মধ্যে ঝগড়া হচ্ছে? আসলে আম্মু, আমি আমার কলেজের একটা মেয়েকে প্রায় 2 বছর আগে থেকে ভালোবাসি। সেদিন মনিকা ভাবিদের বাসায় গিয়ে জানতে পারি সেই মেয়েটিই ভাবির ছোট বোন। এখন ভাইয়া আর ভাবি এসব জানতে পারায় আমাদের সম্পর্কটা মেনে নিতে চাচ্ছে না। আচ্ছা, তুই যেই মেয়ের সাথে কথা বলছিস সে কি মনিকার ছোট বোন নিশাত? হ্যাঁ আম্মু। আম্মু তখন মুচকি হেসে বলল, আরে, তোরা দুই ভাই তাহলে এই বিষয় নিয়েই দ্বন্দ্বে জড়িয়েছিস? আমি আর তোর আব্বু কিছুদিন আগেই মনিকার আব্বুর সাথে কথা বলে নিশাতকে আমাদের সিয়ামের জন্য পছন্দ করে আসছি। আবির আর মনিকার বিয়ের পর আমরা তোদের বিয়ে দিতাম। আমি আম্মুর কথা শুনে খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম। এদিকে ভাইয়া তার ভুল বুঝতে পেরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি আম্মুকে ছেড়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, কি ভাইয়া, মন খারাপ করে আছো কেন? এখন তো নিশাত আমার বউ হবে, তাই তোমার ওপর আমার আর কোনো রাগ নেই। সরি সিয়াম, আমরা ভেবেছিলাম মনিকার আব্বু তোদের সম্পর্কে কথা জানলে আমাদের বিয়েটা ভেঙে যেতে পারে, তাই তোদের সাথে এমন করেছি। সরি ভাই, আমাকে মাফ করে দে। ওকে, ক্ষমা করে দিলাম। তবে একটা শর্ত আছে। সত্যটা কি বল? আমার জমানো সব টাকাই বাড়ি কিনতে খরচ হয়ে গেছে, তাই আমার বিয়ের সব খরচ তোমার, এমনকি নিশাতদের বাড়ির সব খরচও। তোরটা না হয় দিলাম, কিন্তু ওদের বাড়ির বিয়ের খরচ আমি কেন দিব? কারণ আমি চাই বিয়েতে কোনো যৌতুক নিব না, আর আমার বিয়েতে বউয়ের বাড়ির অনুষ্ঠানের খাওয়ার খরচ সব আমিই দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোর শর্তে রাজি আছি। এই বলে ভাইয়া আমাকে জড়িয়ে ধরল। রাতে নিশাতকে কল দিয়ে সবটা বলতেই পাগলিটা খুব খুশি হয়েছে। প্রায় মাসখানেক পর আমরা দুই ভাই খুব ধুমধাম করেই বিয়েটা করে নিলাম। বিয়ের সমস্ত খরচ ভাইয়া একাই দিয়েছে, শুধু আমার নিশাতের দেনমোহর ছাড়া, কারণ সেটা আমার দায়িত্ব, তাই আমিই দিয়েছি। এখন আমাদের সংসার বেশ ভালোই চলছে। ভাইয়া ভাবিকে নিয়ে
আম্মু আব্বুর সাথেই থাকে। আমি আর নিশাত আমাদের নতুন বাড়িতে। ভাইয়াকে বলেছিলাম আমাদের সাথে নতুন বাড়িতে থাকতে, কিন্তু আব্বু আম্মু আসতে চাইছিল না, তাই আর আসেনি। তবে আমাদের জীবন আল্লাহর রহমতে খুব ভালোই চলছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।